আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সহজে কিভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করা যায় সেই রেসিপিটি হুইপ ক্রিম ফ্রস্টিং সহকারে শেয়ার করতেছি। আর এই কেকটা আমার অর্ডারের ছিল, সেই কারণেই চিন্তা করলাম যখন আমার বানাতে হবে আপনাদের সাথে একটু শেয়ার করতে সমস্যা কি। স্পঞ্জ কেক তৈরির জন্য আমার যে মেজারমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে চিনি এখানে নিয়েছি হাফ কাপ, তেল 1/3 কাপ। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় তেলটা সবার কাছেই সবসময় থাকে, বাটারটা থাকে না, সেই কারণেই আমি তেলটা নিলাম। ডিম নিয়েছি 3টা, আর ময়দা নিয়েছি 1.25 কাপ, সাথে গুঁড়ো দুধ দিয়েছি 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, আর লবণ দিয়েছি 1 চিমটি। ভ্যানিলা এসেন্সের পরিমাণটা দেখালাম না, এটা ডিমের ফোমের সাথে দিব তো তখন এর পরিমাণটা দেখাবো। আর আজকে আমার 1 পাউন্ডের কেকের অর্ডার ছিল, 2টা ডিমেই কিন্তু 1 পাউন্ড কেক হয়ে যায়। তারপর আমার মনে হয় যে ওর যদি কম হয়ে যায় সেই কারণেই 3টে ডিম নেওয়া। ক্রিম দেওয়ার পর একদম 1.5 পাউন্ড হয়ে যাবে। থাক, একটু বেশি হলে সমস্যা কি বলেন, কম যেন না হয়, ঠিক না? এদিকে আমি ডিমগুলো ভেঙে নিয়েছি, এখন ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিব। আর একটা কথা, ডিমগুলো কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। যদি ফ্রিজে থাকে বানানোর 1 ঘন্টা আগে অবশ্যই বের করে নেবেন। আমার এখন কাজ হচ্ছে ওভেনটাকে 180 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিটের জন্য প্রিহিট করতে দেওয়া। ডিমগুলো ফোম করার আগেই কিন্তু এই কাজটা করতে হবে। কী কাজ যেন বলছিলাম? ওভেনটাকে 180 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিতে হবে। এখন আমি ডিমগুলোকে ফোম করার কাজে চলে যাব। বিটারের যে সবচেয়ে লো স্পিড আছে, মানে 1, সেই স্পিডে এখন আমি 1 মিনিট এটাকে বিট করে নিব। 1 মিনিট পর থিকনেসটা কেমন হয় আমি সবাইকে দেখাবো। 1 মিনিট পর থিকনেসটা কিন্তু এরকম হয়েছে। এখন আমি বিটারের স্পিডটা বাড়িয়ে 2তে দিব। ডিমগুলো যতক্ষণ পর্যন্ত ফোম না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু স্পিড 2তেই থাকবে, আর বাড়াবো না কমাবো না। এখন বিটারটা অফ করে চিনি অ্যাড করে দিব, আর চিনিটা কিন্তু আমি একবারে অ্যাড করব না। এখন বাকি চিনিটুকু অ্যাড করে দিব। অনেককেই মাঝে মাঝে প্রশ্ন করতে শুনেছি, ওভেন দিয়ে কেক বের করার পর চুপসে যায় কেন? আমি অ্যাকচুয়ালি 2টা কারণই খুঁজে পেয়েছি। একটা কারণ হচ্ছে আপনি যদি চিনিটা ভালোভাবে বিট করে না নেন, মানে ভালোভাবে গলিয়ে না নেন, আর আরেকটা কারণ হচ্ছে বেকিং পাউডার বেশি দিলে। এই 2টা কারণ ছাড়া কেক চুপসে যাওয়ার অন্য কোনো কারণই আমি খুঁজে পাই না। চিনি দিয়ে 3 মিনিট বিট করার পরে কিন্তু আমার ডিমের সাদা অংশটা এরকম ফোম হয়েছে। এই পর্যায়ে এখন আমি ডিমের কুসুম দিব, আর ডিমের কুসুম দিয়ে আমি 20 সেকেন্ড বিট করব। এখন তেল আর ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিব। আর তেল যে ফোমের সাথে 1 মিনিট ধরে বিট করতে হবে এমন কোনো কিন্তু কথা নেই, তেলটা ফোমের সাথে মিশে গেলেই হলো। ভ্যানিলা এসেন্স দিলাম 1 চা চামচ। এখন শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে চেলে নিব, আর কেক বানাতে হলে কিন্তু অবশ্যই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে চেলে নিতে হবে। কেক তৈরি করার জন্য এখানে আমি 6 ইঞ্চি পরিমাণ একটা মোল্ড নিয়েছি। 3টে ডিম দেওয়ার কারণেই কিন্তু আমি 6 ইঞ্চি পরিমাণ মোল্ড নিয়েছি, আর আপনারা যদি 2টে ডিম দেন তাহলে 5 ইঞ্চি পরিমাণ মোল্ড নেবেন।
আর বেকিং পেপারগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম। এখন বেকিং পেপারগুলো উঠিয়ে মোল্ডের গায়ে তেল ব্রাশ করে নিব। বেকিং পেপার না থাকলে কিন্তু চিন্তার কোনোই কারণ নেই। লেখালেখির কাগজ নিশ্চয়ই সব বাসায় আছে, সেই লেখালেখির কাগজ মোল্ডের মাপ দিয়ে কেটে নিলেই হবে। তেল ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি বেকিং পেপারগুলো মোল্ডের ভিতর বিছিয়ে নিব। এখন আমি ডিমের ফোমের সঙ্গে শুকনো উপকরণগুলো 3 বারে অল্প অল্প করে আলতো হাতে মিলিয়ে নিব। জোরে মিলালে হবে কি, ফোমটা বসে যাবে, তখন আর কেকটা সেরকম ফুলবেও না আর স্পঞ্জিও হবে না। আমি কিভাবে মিলিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমার মিলানো হয়ে গেছে। এই যে মিলানোর পর থিকনেসটা এরকম হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে থিকনেসটা একটু বেশি ঘন হয়েছে। কি মনে হচ্ছে না একটু বেশি ঘন? এখন আমি এখানে 1 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করে দিব, লাগলে আরও দিব। 1 টেবিল চামচ দিয়ে দেখি থিকনেসটা কেমন হয়। সবাইকে এখন একটু দেখাচ্ছি যে আমার থিকনেসটা পারফেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, আমার থিকনেসটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই যে স্প্যাচুলা দিয়ে যখন আমি একটু থিকনেস নিয়ে ঢালতেছি, মনে হচ্ছে যে কনডেন্স মিল্ক পড়তেছে। এরকম যখন থিকনেসটা পড়বে মনে করবেন থিকনেসটা একদম পারফেক্ট হয়েছে। এখন মোল্ডের মধ্যে বেটারটা ঢেলে নিব। মোল্ডটা ধরে এখন আমি একটু ট্যাপ করে নেব। ট্যাপ করে নেওয়ার কারণ হচ্ছে ভিতরে যদি কোনো বাবলস থাকে তা বের হয়ে যাবে। আর এই বাবলসটা যদি আমরা ভালোভাবে বের করে না নেই, কেকটা কাটার পর কিন্তু ভিতরে ফাঁকা ফাঁকা দেখা যায়। এটার মূল কারণ কি জানেন? বাবলসটা আমরা ভালোভাবে বের করে নেই না, সেই কারণেই এই সমস্যাটা হয়। এখন কেকের বেটারটা 180 ডিগ্রি তাপমাত্রায় 40 মিনিটের জন্য আমি ওভেনে বেক করতে দিয়েছি। কেকটা হয়েছে কিনা এখন আমি একটা কাঠি ঢুকিয়ে চেক করে দেখব। কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে দাঁড়ালো কি আমার কেকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। কেকটা কতটা স্পঞ্জি হয়েছে সবাইকে একটু দেখাই। এই যে দেখেন কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা ঠান্ডা হতে থাক, সেই ফাঁকে আমি হুইপ ক্রিমটা বিট করে নিচ্ছি। 1 পাউন্ড কেকের জন্য এখানে আমি হাফ কাপ হুইপ ক্রিম নিয়েছি, আর এখানে আমি টপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করেছি। বিটারের ফুল স্পিডে হুইপ ক্রিম বিট করে নিব। এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি, আর এখানে আমি কোনো এক্সট্রা আইসিং সুগার ইউজ করব না, কারণ আমার এই হুইপ ক্রিমটা অনেক মিষ্টি।
3 মিনিট বিট করার পর আমার ক্রিমের থিকনেসটা কিন্তু এরকম হয়েছে। ক্রিমটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে কেকে দেওয়ার জন্য। এদিকে আমার কেকটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন কেকটা কেটে নিয়ে আমি ডেকোরেশন করব। কেকটা 3 লেয়ারে কেটে নিব। আমার লেয়ারগুলো কাটা হয়ে গেছে। এখন আমি কেক বোর্ড নিব কেকটা ডেকোরেশন করার জন্য। বোর্ডের উপরে আমি হালকা একটু ক্রিম দিয়েছি যাতে কেকটা যখন আমি ডেকোরেশন করব জানি সরে না যায়, সেই কারণে এই ক্রিমটা দেওয়া। এখন একটা লেয়ার নিয়ে তার উপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর সুগার সিরাপের কিন্তু নির্দিষ্ট কোনো মাপ নেই, পানি আর চিনি মিলিয়ে গুলিয়ে নিলেই হয়ে গেল সুগার সিরাপ। আর খেয়াল রাখতে হবে কিন্তু প্রতিটা লেয়ার যখন আমরা দিব আগে সুগার সিরাপ দিয়ে তারপর আমরা ক্রিমটা দিব লেয়ারের উপরে। কেকের উপরে ক্রিম দেওয়া শেষ। এখন আমি গার্নাশ ঢেলে দিয়েছি। আর এই গার্নাশটা পুরোপুরি দেওয়া হয়ে গেলেই কিন্তু আমি কেকটা ডেকোরেশন করব। নিচের ডিজাইনটা করার জন্য আমি 6B নজল নিয়েছি। কেকের উপরে কিন্তু এখন 1M নজল দিয়ে ফুল করতেছি।
কেকের উপরে ডিজাইন করার জন্য কিন্তু এখানে আমি 2টা নজেলে নিয়েছি, 1M আর 6B। আজকের মতো বিদায়, খোদা হাফেজ।